আমি মনে করি একটা ছবি দেখতে চাইছি, শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ কোলাকুলি করছে, বন্ধুত্বের ছবি, এবং এই কোলাকুলি করার সময় হাততালি দিচ্ছে কে? সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। তখন তো মন্ত্রিসভা গঠন, দিলীপ ঘোষ হচ্ছে মুখ্যমন্ত্রী, কে শিক্ষামন্ত্রী হবে সব নাম ঠিক হয়ে গেছে, কে অর্থমন্ত্রী হবে মানে অর্থ লুট করবে আর কি, নাম ঠিক হয়ে গেছে সব, কে মাদ্রাসা শিক্ষামন্ত্রী হবে ওটাও ঠিক হয়ে গেছে। আমি জানি এটা, আমি তো হেসেছিলাম, আর অদৃষ্টে বিধাতাও হেসেছিল, ৭৭টায় থমকে গেল। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। নিজের ওই যে তিলকটা লাগাবে ওই পয়সাও নিজের, বাড়ি বানানো যাবে না। এটা করতে বলুন তো কজন টাকা দেখুন তো। 1 মাসের মধ্যে বিজেপি রাজ্য অফিস ফাঁকা, কেউ থাকবে না, বিজেপি দল উঠে যাবে, বিজেপি দল থাকবে না, বিজেপি দলের নেতৃত্ব দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়, দিচ্ছে তো তাই, এখন পর্যন্ত তাই আছে। তারপরে আমাকে কিন্তু ডাকলে যেতাম ভাই, আমি কিন্তু গায়ে জোর ঢুকে যেতাম। তারপরে কী হতো না হতো জানি না, আমি গিয়ে জগন্নাথ দেবের কাছে হাত তুলে দিতাম যে কী আছে তা, আমার বাবা মা যদি ধর্মসূত্রে ইসলাম ছিল বলে আমি তো ইসলাম, আমাকে তো অনেকে সনাতনী বলে, আমি তো ডুব দিয়েছি, আমরা মন্দিরের জন্য লড়াই করে দিদি করেছে, আমরা কি হাইজ্যাক করে নিলাম, ঠিকই বলেছি কিন্তু, যে দিদি সুন্দর মন্দির করলো, আমি টিআরপি নিয়ে বেরিয়ে গেলাম। সীমান্তে যুদ্ধ রব, ইন্ডিয়া পাকিস্তান কি অবশেষে যুদ্ধে জড়াবে? পাকিস্তানকে কড়া জবাব দিতে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করবে? এই ধরনের প্রশ্ন যখন সামনে আসছিল, ঠিক তখনই সস্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে উপস্থিত থেকে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। অনেকে মজা করে বলছেন, এতে কি বিজেপির খুব একটা ক্ষতি হবে, বা নিচুতলার যে কর্মীরা রয়েছেন তারা কি প্রভাবিত হবেন? এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। দাদা, দিলীপ ঘোষ যেটা করলে এটা কেমনভাবে দেখেন আপনি? আপনি যেভাবে দেখছেন ওটা আমি ওইভাবে দেখি। দিলীপ ঘোষ যেটা করেছে ওটা দিলীপ ঘোষোচিত কাজ, দিলীপ ঘোষ এটাই করে থাকেন। উনি দুটো থিওরিকে জুড়িয়ে দিয়েছেন, এটা জয় জগন্নাথ জুড়িয়েছে, দিলীপ ঘোষ আর কী করবে, ওটা সাধারণ মানুষ একটা। দুধের গাই থিওরি আর দুধে সোনা থিওরি, এই দুটো থিওরি আলাদা আলাদা ছিল, জাস্ট মিলিয়ে দিল, জয় জগন্নাথ মিলিয়ে দিল, এই পুরো দীঘাতে গিয়ে মিলিয়ে দিল। তো দিদি খুব ভালোবাসেন ওনাকে, দিদি দুটো লোককে লাগবে বিজেপিতে, কাকে কাকে 1 নম্বরের কোশ্চেন না, কাকে কাকে 2 নম্বর, দুটো আছে, দুটো নাম আছে বিজেপি থেকে দিদির, কাকে কাকে লাগবে কোশ্চেন যদি পড়ে উত্তর হচ্ছে 1 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীকে, আর 2 নম্বর হচ্ছে দিলীপ ঘোষকে, বাকিদের লাগবে না, বাকিদের জরুরি নয়। বাকিরা দিদির কাছে গিয়ে দিদিকে প্রণাম করবে, দিদি একটু মাথায় আশীর্বাদ করতে পারে, এর বেশি কিছু নয়। কিন্তু দিলীপ ঘোষের জন্য দিদির রাস্তা একদম গেটের সামনে বেরিয়ে এসছে ওকে রিসিভ করার জন্য। ইন্টারেস্টিং, কেন খুব লক্ষণীয়। আর একজন আছে দিলীপ ঘোষ চেয়েও বেশি গুরুত্ব পাবে, তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র দিদির দরকার, আর কাউকে লাগবে না। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখনও তার মেদিনীপুরের কিছু আসন তাকে দেখে ভোট হতো, মমতাকে দেখে ভোট হতো না। এছাড়া পশ্চিমবঙ্গের সর্বত্র মমতাকে ভোট হয়। শুধুমাত্র অধিকারী পরিবার একটা পরিবার, সে শিশির অধিকারী হোক বা শুভেন্দু অধিকারী হোক, তারা ভোটের মুখ ছিল, তারা তাদের মধ্যে শুভেন্দু চলে এলো, তার ভাইদেরও নিয়ে এসছে, বাবাকেও নিয়ে এসছে, কাজ করেছে অনেকে। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীকে বিপুল গালাগাল দিচ্ছে না সবাই, এই তৃণমূলের লোকেরা বলছে বিপুল গালাগাল, মানে গালাগাল নম্বর 1। আবার ও যখন তৃণমূলে চলে যাবে, যদি যায়, ওটা প্রশংসা নম্বর 1 হয়ে যাবে। এই হলো বাঙালি জাতি, আমি পাবলিকের কথা ভাবছি। দ্বিতীয় হচ্ছে অবশ্যই দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ গেছে, শুভেন্দুকে তো ইনভাইট করেছিল, যায়নি। দিলীপ ঘোষ গেছে, মাননীয়তাকে প্রাপ্য মর্যাদা দিয়েছে। দ্বিতীয়টা দিলীপ ঘোষ কেন, 2018 নির্বাচনে, ওই 2019 নির্বাচনে 18টা আসন, কেউ বলবেন নরেন্দ্র মোদীকে দেখে দিই, ধর বসাই, নরেন্দ্র মোদীকে দেখে দিই, ঠিক কথা, কিন্তু দিলীপ ঘোষের একটা গ্রহণযোগ্যতা ছিল। নরেন্দ্র মোদীকে তো এখনও দেখেছে, তা লোক বলছে 30টা আসন পাবে, তো নরেন্দ্র মোদী আছে 30টা আসন পাবে কেন? নরেন্দ্র মোদী কি এবারে 2024 ইলেকশন ছিল না, ছিল তো, তাহলে 12টা পেল কেন? তাই নরেন্দ্র মোদীকে দেখে অবশ্যই, কিন্তু ব্যক্তিরও কিছু ক্যারিশমা থাকে, এটা অস্বীকার করা যাবে না। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিজেপির জন্য যাই করুক, ভালো মন্দ আমি যাচ্ছি না, তার যেটা অ্যাক্টিভিটি বিরাট একটা অংশ দখল করে আছে, স্বীকার করতে হবে, একেবারে স্বীকার করুক, বরণ করুক। কোনো দলে
প্রাপ্য যোগ্যতা যার, প্রাপ্য মর্যাদা যার, তাকে যদি না দেওয়া হয় সেই দল কখনো বাঁচতে পারে না। আজকে দিলীপ ঘোষ যে কথা বলেছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, খুব ইন্টারেস্টিং কথা বলতে পারে, কিন্তু দিলীপ ঘোষের সাথে একটা লোকের মিল আছে না, তো এটা কিন্তু কেউ বলেনি। সেটা হচ্ছে রেজ্জাক মোল্লার, আব্দুর রেজ্জাক মোল্লা। সে যা বলতো মিডিয়া ঝাঁপিয়ে পড়তো, মনে আছে? হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে, বুঝছিল না? ওটা ছিল এবার, এখন প্রত্যেকটা পরীক্ষা খাতা পড়বে, ওটা পরীক্ষা পড়বে। আর একটা বলেছিল শাড়ি পরা হিটলার মমতা ব্যানার্জিকে, একটা বুদ্ধদেব ভট্টাচার্যকে ঠুকেছিল, আবার মমতা ব্যানার্জিকেও ঠুকেছিল। এইটা হচ্ছে আব্দুর রেজ্জাক মোল্লা, চাষির বেটা, মারা গেল কিছুদিন আগে। বলেছিল আমার বড্ড দুঃখ, আমি শেষ মুহূর্তে, শেষ জীবনে সিপিএমটা ছাড়লাম, বড় দুঃখ মনে, ছাড়তে চাইনি, বেরিয়ে যেতে হলো। তো দিলীপ ঘোষের দুঃখ হতে পারে, এখনো সেই দুঃখটা বাস্তবায়ন হয়নি। যদি হয়ে থাকে ভাই কি বলবো, মিল আছে যেটু। উনি ঠোঁট কাটা ছিলেন, স্টেট কাট বেলে দিতেন, ঠোঁট কাটা প্রোগ্রামে ওকে ডাকা হতো দিলীপ ঘোষ। এই কাকে? রেজ্জাক মোল্লাকে দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে। দিলীপ ঘোষ মুখ, তিনি বলেছেন এই কার্বলিক অ্যাসিড দিয়েছি তো সব সাপ খোবরা বেরিয়ে আসে, তাই তো? ঠিক আছে, ঐতিহাসিক কথা একদম। দিলীপ ঘোষ পারে এটা, দিলীপ ঘোষ দুধে শোনা পারে না, এটাও পারে। কার্বলিক অ্যাসিড দিয়েছি তাই সাপের বাচ্চা না কারা সব বলছে না, সব কিলবিল করে বেরিয়ে আসে। যাদেরকে মিন করলেন তাদের কেউ কেউ বলছে বাঁকুড়ায় ঢুকতে দেবো না, কেউ বলছে অমুক জায়গায় ঢুকতে দেবো না। দিলীপ ঘোষকে ধরে বেঁধেই তারা ক্ষমতা এসেছিল একসময়। এগুলো তো দরকার ছিল না। দিলীপ ঘোষ গেছে কোথায়? জগন্নাথ দেবের কাছে গেছে, উনি বলছে আমি মন্দিরে গেছি, যেই ডাকুক চলে যাব। যেমন অটল বিহারী বাজপেয়ী নাকি তার মায়ের, মানে মমতা ব্যানার্জির মায়ের কাছে চলে গিয়ে প্রণাম করেছিল, মা দুর্গার সাথে কম্পেয়ার করা হয়েছিল, বাংলার দুর্গা। ঠিক আছে, উনি গেছেন যদি মনে হয় যে কর্মী সমর্থকদের আশাহত করেছে, আমি তো উল্টো বলবো, কর্মী সমর্থকদের আশাহত করে কর্মীদেরই তো মেরে দিয়েছে বিজেপি। যারা বিজেপির প্রকৃত কর্মী, এটা তো ঐতিহাসিক খবর, যে তাদেরকে ক্ষমতায় রাখিনি, তাদেরকে কাজ করতে দেন ইলেকশনে। তৃণমূল থেকে যারা উটকো লোক এসছে তাদের কাছ থেকে বুথপতি কোথায় 10,000 টাকা দিতে হবে, 5,000 টাকা দিয়ে 10,000 টাকা লিখে নিয়েছে, এরকম সব নেতা আছে। তো সেটা করে কি হতাশ করেনি? যারা প্রকৃত বিজেপি তাদেরকে বসিয়ে দিয়ে, যারা বিজেপি নিয়ে তাদেরকে তোল্লা করিয়ে, তাদের বিজেপিতে আনি বিজেপিকে ভেতর থেকে খোগলা করে দেওয়ার কাজ যারা করেছে, তারা কি বিজেপিকে দুর্বল করেনি? উত্তর দিন। মাসুম আক্তার বলছি, চালাকি করার কোনো জায়গা নেই। মনে পড়ে 2021 সালের কথা, আমি গতকালকেও টিভিতে বলছিলাম, 2021 সালের কথা, সদ্য হেরে গেছে, মন্ত্রিসভা গঠন হয়ে গেছিল, মানে দিলীপ ঘোষকে কেউ কেউ আপিয়েছিল, ফুলিয়েছিল, দিলীপ ঘোষ একটু ফুলেছিল, গোল হয়ে থাকতো। ব্যবসায়িক দল, চিটিংবাজের দল, ধান্দাবাজের দল দিলীপ ঘোষকে গোল করে ঘিরে থাকতো, দেখেছে? সেও তো একটা রক্ত মাংসের মানুষ, তারও তো একটু ইচ্ছা, অনিচ্ছা হবে। তখন তো মন্ত্রিসভা গঠন, দিলীপ ঘোষ হচ্ছে মুখ্যমন্ত্রী, কে শিক্ষামন্ত্রী হবে সব নাম ঠিক হয়ে গেছে, কে অর্থমন্ত্রী হবে, অর্থ লুট করবে আর কি, নাম ঠিক হয়ে গেছে সব, কে মাদ্রাসা শিক্ষামন্ত্রী হবে ওটাও ঠিক হয়ে গেছে। আমি জানি এটা, আমি তো হেসেছিলাম, আর অদৃষ্টে বিধাতাও হেসেছিল, 77টায় থমকে গেল। শুভেন্দু দিকে নিজে ঘরে বাইরে বেরোতে পারছিলেন, অবস্থা হয়েছিল, জিতেও পরেও আমি যতটুকু জানি, তো কর্মীদিকে তো মারছে, তাও তো শুভেন্দু পরে বেরিয়ে গেছে, শুভেন্দু লড়াকু লোক। আর বাকি নেতারা কোথায় ছিল? ফোনটা অফ করে দিয়েছি, প্রথম কাজ হচ্ছে মোবাইলটা অফ করে দেয়, এখনও নেতাদের ফোন অফ। আমাকে প্রচুর লোক ফোন করে বিজেপির গোটা রাজ্যে যত সমর্থক আছে, বিজেপির গোটা রাজ্যে যত সমর্থক কর্মী আছে, প্রত্যেকে আমাকে শ্রদ্ধা করে। কেন করে? সিপিএমেরও করে, তৃণমূলেরও করে, কিন্তু বিজেপির বেশি করে। কেন? সরকারের বিরুদ্ধে কথা বলি বলে। আমি প্রতিষ্ঠান বিরুদ্ধে কথা বলি। কেন বলি? সরকারের বিরুদ্ধে করা শুধু এমনি করার জন্য না, কঠোর করার জন্য, রাজ্যের মানুষের কল্যাণের জন্য। আর আমার কোনো গ্রুপ নেই, বিজেপিতে গ্রুপ হয়ে গেছে, তো বিভক্ত, আমি বিভক্ত নই। আমাকে তখন অনেক লোক ফোন করেছিল যে দাদা সবার সুইচ অফ,
এরা গোলগাল কথা বলেছিল, এরা বলেছিল ওই বুক লক্ষ্য করে কপাল লক্ষ্য করে গুলি চালাবো, সব কেটে পড়ে সব আমাদের গরম খাইয়ে দিল, আপিয়ে দিল, মাঙ্গার সব পালিয়েছে, ফোনটা পর্যন্ত ধরবে না, সব দিল্লি চলে গেছে। তো এই সাপ খোবরাও কি দিল্লি যায়নি? এই কার্বলিক দিয়ে যারা ব্রিং করছে দিলীপ ঘোষকে ধরেছে, ঠিক এটা তো সাপ খোব। পরবর্তীকালে কিছু লোক চলে গেলে একদম দিদির কাছে আবার পায়ে, দিদি আমরা তোমার দেওয়ার, সব পালিয়ে গেল। হয়েছিল না, দল বেঁধে এলো, 21-এ হেরে গেল, দল বেঁধে রিফাইন হয়ে আবার তৃণমূলে ঢুকে গেল। হয়নি, খাবার পয়সা ছিল, বিড়ি ছিল একটা হাতে, ছিল বিড়ি। হওয়ার কথা ছিল অনিল বিশ্বাস পোস্টার মানবে আর বিড়ি খাবে, হয়ে গেল মার্সিডিজ। তো এরা তো ক্ষমতায় যাবার আগে কামিনী কাঞ্চন। আমি বলিনি ভাই, এটা তথাগত রায় বলেছিলেন, সেই কবেকার কথা। কামিনী মানে নারী, কাঞ্চন মানে পয়সা, সবার জন্য ক্লিয়ার করে দিচ্ছে, নারী আর পয়সা, টাকা নারী, নারী টাকা, টাকা। এরা ক্ষমতা আসবে তো যখন টাকা নারী, নারী টাকা হচ্ছে, টাকাটা কার থেকে লুট করেছে? কেন্দ্র সরকার পার্টি চালাতে গিয়ে, বা কেন্দ্রের সরকার বলবো না, সরি, কেন্দ্রের রাজনৈতিক দল বিজেপি দল, তাদের পার্টি চালাতে গিয়ে পার্টি ফান্ডে পাঠানো টাকা, যেগুলো কর্মীদের কাছে যাওয়ার কথা ছিল, সেগুলো নেতারা সব হাফিস করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, হয় দিলীপ ঘোষ মিথ্যা, তথাগত রায় মিথ্যা, নাহলে সত্য। এটা দেখবে কে? দিল্লি কি ছাড় দিয়ে তার নারী চুরি করে, নারী চুরি নারী, এরকম হয়? এটা দলকে গোলা টিপে মেরে দিচ্ছে। আমি দিলীপ ঘোষের কথা পরে আসছি, ক্ষতি তো করে দিয়েছে অলরেডি। লোকসভা ইলেকশনে কাড়াকাড়ি হচ্ছিল, বাড়াবাড়ি হচ্ছিল, কে কে পার্সেন্টেজ পাবে, খবর বলছে, লোক বলছে। অজস্র কর্মী ফোন করেছে, দাদা লুটে গেল সব। আমি দিল্লিকে করজোড়ে বিনতি করি, দেখুন তো প্রকৃতপক্ষে বিজেপি কারা করে, একেবারে ফান্ড দেওয়া বন্ধ করে দিন। পার্টি ফান্ডে যে টাকাগুলো আসে সেটা দেওয়া বন্ধ করে দিন। বিড়ি খাবে, নিজের পকেটে পয়সা পার্টি করবে, জয় শ্রীরাম বলছে আদর্শ তো, ওটা কি ভারত মাতা কি জয়, নিজের পকেটে পয়সা করা, ওটা নিজের বাজারের পয়সা বাঁচিয়ে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, নিজের ওই যে তিলকটা লাগাবে, ওই পয়সাও নিজের, বাড়ি বানানো যাবে না। এটা করতে বলুন তো কজন টাকা দেখুন তো। 1 মাসের মধ্যে বিজেপি রাজ্য অফিস ফাঁকা, কেউ থাকবে না, শুভেন্দু দিকে থাকবে, তার টাকা পয়সা আছে, সে ওই টাকার উপর লালায়িত নয় বলে আমার ধারণা, তার কাছে বিপুল টাকা আছে। সে পর্যন্ত কিছু লোকের টাকা দেয়, আমিও তোকে বুঝি ভাই, প্রচুর টাকা খরচা করে, কিছু লোকের আছে, করতে গেলে আমি বলবো না, আছে, আমি জানি না সেটা সবার জন্য বলছি না, কিন্তু এটা অ্যাভারেজ বলছি। চ্যালেঞ্জ করুন, এরা কে কে অনিল বিশ্বাস হতে পারে হাত তুলতে দিন। বিড়ি খেত, পোস্টার মারত, বিড়ি খেত, পোস্টার মারত, হাত পেটা খেত, ফুল পেটা খেত না, তবে সিপিএম ছিল ক্ষমতায়, বিরোধী দল ছিল। তো বিজেপি দলটাকে তো কামিনী কাঞ্চন শেষ করে দিল। তাহলে বৈঠক টাকা উচিত, একদিকে থাকবে তথাগত রায়, একদিকে থাকবে দিলীপ ঘোষ। কার্বলিক অ্যাসিডটা থাকবে, কার্বলিক অ্যাসিডের দায়িত্ব কে নেবে? নাড্ডা নেবে, অমিত শাহ নেবে, সুনীল মানসান নেবে। সুনীল মানসানের মধ্যে ঠুকেছিল, জানেন তো ভালো করে, এই খবর আছে, ঠুকে বলবে তথাগত রায়কে, এই আপনার কাছে কি প্রমাণ আছে বলুন, কামিনী কে করেছে, কাঞ্চন কে করেছে, কার কার কামিনী আছে, কার কার কাঞ্চন আছে, এই কার্বলিক অ্যাসিড দিচ্ছি, সাপকপ বেরোক, দিলীপ ঘোষ বলুন, 4টে বউ আর 14টা গার্লফ্রেন্ড কার আছে বলুন। ওদের বাঁকুড়াটা করে কথা বলে, বাঁকুড়াটাকে ঢুকতে দেবে না দিলীপ ঘোষ, কত বড় অর্ডার সেটি, বাঁকুড়ায় ঢুকতে দেবে না, আর লোক ঠিক করে দেয়, ওর বিরুদ্ধে বিক্ষোভ কর, এসব কোনো হয় না কিছু আর কি। তো এইটা দিল্লি করার কথা, দিল্লি মানে কামিনী কাঞ্চন বেশ করেছে, ঠিক আছে, বিজেপি দল ঢুকে যাবে, বিজেপি দল থাকবে না, বিজেপি দলের নেতৃত্ব দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়, দিচ্ছে তো তাই, এখন পর্যন্ত তাই আছে। বিজেপি দলের নেতৃত্ব কে দিচ্ছে? ওই দুজন দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি দলের নেতৃত্ব আমি তৃণমূল বলিনি, কিন্তু যাহাই তৃণমূল তাহাই বিজেপি, মুকুল্লায় আমি নয়। এটা হলো কাজের কথা। এরপরে যেটা আসছি, যে দিলীপ ঘোষ বলাতে কেউ হতাশ হয়েছে, ওই যাওয়াতে হ্যাঁ কিছু কিছু হতাশ হয়েছে, শুভেন্দু লবির লোকেরা কিন্তু এটা বলছে, হতাশ হয়েছে, সত্যি হতাশ হয়েছে, যে আমরা 17 জন মরে গেলাম, তার 2 দিন আগে চলে গেলে, কেউ তো বলতেই পারে, আমি তো বলবই ভাই, আমিও শয়তান লোক আছে। দিলীপ ঘোষকে তো পরামর্শ দিতাম, ভাই ওখানে গেলে কেন ভাই, একটু যেতে পারতে,
আরে জগন্নাথ মন্দির তো যাওয়া উচিত অ্যাকচুয়ালি। তো কোনটা যাব, যেটা ময়ূর ওটাতে যাব নাকি যে কাক ময়ূরের পেখম পরে ওটাতে যাব? ময়ূর হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, ওখানে যাব। দিদির জগন্নাথ মন্দিরে যাবো কেন? ওইটা করলে ভালো হতো, ওটা একটা চ্যালেঞ্জ হতো যে জগন্নাথে যাবো, ওইটা যাবো। উনি করতে পারতেন, করেননি। বড় লোক, আমাদের মতো লোকের কথা শুনবে কেন? অথবা উনি যেতে পারতেন 15 জন জ্বলে পুড়ে মরে গেছে নিঃশ্বাসে এই বড় বাজারে হোটেলে। ওই দিনে ওই যারা মারা গেছে তাদের পরিবারের পাশে, আর যারা আহত তাদের রিহ্যাবিলিটেশন যাতে ভালো করে হয়, ট্রিটমেন্ট যাতে ভালো করে হয়, দেখার জন্য যেতে পারতো। বহু সাহিত্যিক মানুষ নিত। যে গোটা মমতা ব্যানার্জি তার সভাসদা যখন দীঘায়, এখানে মানুষ নিঃশ্বাস দম আটকে মরে যাচ্ছে সব কলকাতায়, ওরা জগন্নাথ জগন্নাথ করছে। আর জগন্নাথ দেব তো কাঁদছে, ছাপ বাবা আমি তো সব দেব ছিলাম, দেবাদিদেব দেব, আমি এখন মাটিতে, আমি এখন রাজনীতি, আমার অনেক হলো ক্ষতি। জগন্নাথ নিজে কাঁদছে। ওটা আমি এই পেছনে আসবো। আপনি বলছেন যে আপনি প্রতিষ্ঠান বিরোধী কথা বলেন, সরকারের বিরুদ্ধে মুখ খোলেন, কিন্তু আমি আপনার বাড়িতে একটা ছবি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে উত্তরীয় পড়াচ্ছে, শিক্ষারত স্বপ্ন দিচ্ছে। যদি দীঘার মন্দিরের আমন্ত্রণ পেতেন তাহলে কি করতেন? যেতাম। দিদি ডাকলে যাবো না, বিশাল ব্যাপার। আমাকে মাননীয়া প্রচণ্ড ভালোবাসেন, একটু দুষ্টু লোকদেরকে মাননীয়া ভালোবাসেন। দিলীপ ঘোষ যেমন দুষ্টু লোক, তাকে ভালোবাসেন না। সবচেয়ে বিজেপি কোন নেতাকে তৃণমূল বেশি মেরেছে? দিলীপ ঘোষকে। সমালোচককে দিদি খুব গ্রহণ করে, কুস্তাপক্ষের লোককে প্রচণ্ড পছন্দ করে, কুস্তাপক্ষের লোককে। আমি তো দিদিকে এমনি ভালোবাসি, দিদির ভালো চাই, দিদির সরকারের ভালো চাই, দিদি দুধেল গাইদের ভালো চাই, সবচেয়ে ভালো চাই দুধেল গাইদের, ওদের চোখ ফোটাই। নাহলে তো পেহেলগাঁও হবে, নাহলে তো শামসেরগঞ্জ হবে নাকি, ওই কাজটাই করি। দিদি কিন্তু বোঝে। তো দিদি আমাকে, আমার বড় দুঃখ, আমাদের মতো লোককে ডাকলেন না। দিলীপ ঘোষের স্ত্রী পর্যন্ত গুরুত্ব পেয়ে গেল। আর দিলীপ ঘোষ তো আমার বাড়িতে এসেছিলেন, হাফ প্যান্ট পরে, বারমুন্ডা পরে চলেছিলেন। তো দিদি যদি আমাকে ডাকতেন না, আমি একটা দুষ্টু লোক আছে, গর্ভগৃহে ঢুকে যেতাম। আমি গর্ভগৃহে তো অহিন্দুদের ঢোকা যাবে না। গর্ভগৃহ কিছু কিছু মোল্লা গেছে, গর্ভগৃহে ঢোকেনি, কিন্তু অহিন্দুদের জন্য আলাদা ঘর আছে, কিন্তু আমি তো ট্যাক্সে টাকা দিয়েছি, মানে আমার টাকা গর্ভগৃহের ভিতরে ঢুকে গেছে। 2 টাকা 1 টাকা 2 পয়সা ঢুকে যেত আমার ট্যাক্সের টাকা। বছরে লক্ষাধিক টাকা ট্যাক্স দিই, তাহলে আমার টাকা ঢুকে গেছে গর্ভগৃহের ভিতরে, আমি ঢুকতে পারবো? আমার শরীর ঢুকবে না? আমি ধাক্কা ধাক্কা দিয়ে ঢুকে যাবো। সিনগেট হতো, আমি তার ক্যাবলা কান্দ নেই, ফিরাজ হাকিমকে ডাকিনি, কিন্তু তোমার হিট কোর টাকা নেবো, তুমি পুরো মুসলমান নাও কিন্তু পুরো হিন্দু না, একটু মুসলমান ব্যাপার আছে, তোমাকে ঢুকতে দেবো না। কয়েকজনকে ডেকেছিল। আর যে মোল্লাটা গিয়েছিল ওটা দিলীপবাবু নিয়ে গিয়েছিল, ওই একটা মুসলমান লোক গিয়েছিল, দিলীপবাবু ভেতরে ঢুকতে দেয়নি, ওদের জন্য আলাদা একটা জায়গা করেছে মোল্লাদের জন্য। তারপরে আমাকে কিন্তু ডাকলে যেতাম ভাই, আমি কিন্তু গায়ে জোরে ঢুকে যেতাম। তারপরে কী হতো না হতো জানি না, আমি গিয়ে জগন্নাথ দেবের কাছে হাত তুলে দিতাম যে কী আছে তা, আমার বাবা মা যদি ধর্মসূত্রে ইসলাম ছিল বলে আমি তো ইসলাম, আমাকে তো অনেকে সনাতনী বলে, আমি তো ডুব দিয়েছি, তা তো হবে না, আমি তো রক্ত দিয়েছি দেশ মাতার জন্য, তা তো হবে না, আর কি কি দিতে হবে বলে জিজ্ঞেস করতে হবে। আমি ভারতীয়, আমার হাজার হাজার বছর ধরে বাস করছি। পুরীর ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল, এটা তো কালচার লাভ, তিনি তো কখনই বলছেন না মন্দির, সেই জন্য তো 250 কোটি টাকা খরচা করেছে। সরকার তো মন্দিরে অর্থ ব্যয় করতে পারে না, মামলা হতে পারতো, একটা মোল্লা মামলা করেছে, সাহস হয়েছে। দিদি পৈতৃক সম্পত্তি মোল্লাগুলো, কালচার লাভ। আমি তো কালচার করতাম, সারে গাম পা ধান তোমাকে নিয়ে যেতাম ডোল বেড়াতে, ঠং ঢং ঢং, একদম গর্বের ভিতরে করতাম ওটা, বাইরে নয়, বাইরে করবো না, দিঘার ধারে, একদম গর্ভগৃহের ভেতরে ঢুকে কাজী মাংস তো করে ফেলতে দেখতাম। বারে ডাকিনি, দিদি বুঝে গেছে দুষ্টু ছেলে, তাই ডাকিনি। দিদি কিন্তু পরে ডাকবে হয়তো, কিন্তু দিদি আমি কিন্তু গর্ভগৃহের ভেতরে ঢুকবো। তাই জন্য কী করতে হবে বলুন, গোবর জলে স্নান করতে হবে, কী করতে হবে বলুন, গর্ভগৃহের ভেতরে ঢুকবো, পারলে ওখানে 1 রেখা নামাজ পড়বো গিয়ে আমি, তাহলে ওটা ধামও নয় আর ওটা কালচার হামও নয়, ওটা পিওরলি মন্দির এবং মূর্তি। এটা কে বললো? কুণাল ঘোষ, কালকে না পরশু দেখছিলাম, যে জগন্নাথ মূর্তি বা মন্দির ওখানে গিয়েছিল, তাহলে মন্দির এবং মূর্তি, যেটা দিলীপ ঘোষও বলছে। আমি মন্দিরে গিয়েছিলাম, আমাকে আটকাতে পারবে? আমরা মন্দিরের জন্য লড়াই করে দিদি করেছে, আমরা গিয়ে হাইজ্যাক করে নিলাম,
ঠিকই বলেছি কিন্তু, যে দিদি সুন্দর মন্দির করলো, আমি টিআরপি নিয়ে বেরিয়ে গেলাম। ছবি আর প্রসাদ এই দুটো বাড়ি বাড়ি নাকি পশ্চিমবঙ্গের প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। দিদি আপনি আমার বাড়িতে দেবেন, আমার বাড়িতে প্লিজ পৌঁছে দেবেন। আমার না লাগাতে অসুবিধা নেই, লাগিয়ে দেবেন। কিন্তু সিদ্ধিগুলোর কী হবে? সিদ্ধিগুলোর মন্দিরের ছবি মক্কা মদিনার মধ্যে লাগাতে পারবে তো? এই আপনার মন্ত্রীর কথা বলছি, সিদ্ধিগুলোর কথা বলছি। ফিরাতে কি লাগিয়ে দিতে পারে, বলা যায় না। সে চেতলায় তো লাগায়, ওখানে লাগিয়ে দেবে। সিদ্ধিগুলোর কী হবে, তহা সিদ্ধি কী হবে, হুমায়ুন কবিরের কী হবে, আপনার দাড়িওয়ালা যতগুলো নেতামন্ত্রী কী হবে, তাদেরকে বলুন মক্কা মদিনার মধ্যিখানে ওই কালচার লাভের নন্দন, কালচার নন্দনের ছবিটা লাগিয়ে পারেন, মন্দিরের ছবিটা। তো আমাদের নাম হলো সিদ্দিকুল্লাহ, তার জামাতি উলেমা হিন্দে থাকাই বরবাদ হয়ে যাবে। আপনি দেবেন, আমাকে দেবেন, কিন্তু আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড আমার দিতে হবে। আপনি আমার শিক্ষারত্ন দিয়েছেন, ছাড়বো না আমি। কিন্তু আমাকে একটা ছবি আর একটু প্রসাদ দেবেন, খাবো আমি। প্রসাদ তো বেশি দিন হয়ে গেলে আবার পেটে প্রবলেম হয়ে যাবে। প্রসাদ তো পবিত্র জিনিস, খারাপ হবে না, সবাই দেখে শুনে দেবেন। পরিষ্কার দিলীপ ঘোষের কথা বলি, উনি যে গিয়েছিলেন, তো ওনাকে তো দিল্লি তো শোকজ করতে পারত যে আপনি গেলেন, কার পারমিশন নিয়েছেন। উনি বলছেন যে আমাকে আমার সভাপতি সুকান্ত মজুমদার পারমিশনও দেয়নি আর আটকানো নেই, তাহলে আমি যাবো না কেন? আমার মনে হয় যে মন্দিরে হচ্ছে, আমার একটা ইনভাইট করেছে, আমি চলে গেছি। তো কী হয়েছে তাতে? মমতা ব্যানার্জির পাশে বসাই পেলে নাকি? এরকম কথা মমতা ব্যানার্জি গুরুত্ব দিয়ে বলে গায়ে লাগছে নাকি? ইচ্ছা হচ্ছে নাকি? বলি গায়ে তিল কিনে রেখেছি, ফিরিং পড়াং করবেন না। তো এইটা যদি পার্টি বিরোধী কাজ হয়ে থাকে, তাহলে চুপচাপ বিজেপি নেতৃত্বের কী দরকার ছিল? কমপ্লেন করে দিল্লিকে জানান, দিল্লি ওনাকে নিয়ে বসে পার্টি থেকে বা যা থেকে বের করে দেবে বা রাখবে বা পুজো করবে, কিছু করবে। তো তা হলো না, খিস্তি দিল। বাট দিলীপ ঘোষ সে কবে কাছে 3-4 দিন হয়ে গেলে এখনও বুমনি তুমি আমার কাছে। ফলে এগুলো বন্ধ করুন। আমি মনে করি একটা ছবি দেখতে চাইছি, শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ কোলাকুলি করছে, বন্ধুত্বের ছবি। এবং এই কোলাকুলি করার সময় হাততালি দিচ্ছে কে? সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। জয়ধ্বনি দিচ্ছে কে? সৌমিত্ররা, শঙ্কুদেব পণ্ডারা, কৌস্তব বাগচিরা কারো সঙ্গে নেতা হয়েছে না তারা, আর আমাদের অগ্নিমিত্রা পালেরা, রূপা গাঙ্গুলিরা। এইটা হলো চিত্র। এটা করুন। যদি প্রকৃতপক্ষে বিজেপি দলটাকে বাংলায় রাখার ইচ্ছা থাকে আপনাদের, দ্রুত করুন। আর দিল্লি আলোচনা বসুক, কোথায় কামিনী আছে, কোথায় কাঞ্চন আছে। খুব তো বলছেন তথাগত রায়, প্রাক্তন সভাপতি এবং রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল তিনি প্রাক্তন, তাকেও বলতে হবে কোথায় সংশোধন করা হোক, ঘাড় ধাক্কা দিয়ে বের করা দেয় বিজেপি সব লোকদেরকে, যা লুটে পুটে খেতে এসছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমন্ত্রণ জানাতেন, তিনিও যেতেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে, এমনটাই জানালেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের কোলাকুলি ছবিটা তিনি দেখতে চান। সেটা কি সম্ভব, সে সময় বলবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।